আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্য নই, আমি একজন সমর্থক মাত্র। আমি চাকরিতে ছিলাম, আমার তো রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আওয়ামী লীগের একজন আমি সমর্থক। তো ফলে আমার কাছে যতটুকু তথ্য আছে যে এরা যে বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে হইলে আওয়ামী লীগের দরকার, এই জন্য আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে এবং সেইটার উপর ভর করে আমি যতটুকু বুঝি, আমি যেহেতু দীর্ঘদিন চাকরি করেছি এবং শেষ 3.5 বছর আমি একেবারে রাজনীতি নিয়েই কাজ করেছি, যেহেতু আমি স্পেশাল ব্রাঞ্চের কাজই পলিটিক্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ করা, তাতে আমি বুঝি যে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ তার যে জনসমর্থন, তার নেতা কর্মীদের যে রেজিলিয়েন্স দেশে আছে, সেটা তারা তাদের শক্তির উপরে, নিজস্ব শক্তির এবং জনগণের যে সাপোর্ট, সেই শক্তির উপর ভর করেই তারা ফিরবে। তারা, আমার মনে হয় না যে কোনো মানে বিদেশি শক্তি, পশ্চিমা শক্তি বলেন বা আমেরিকান শক্তি বা মধ্যপ্রাচ্যের শক্তি কারো কিংবা ভারতের শক্তিতে বলিয়ান হয়ে বা তাদের ভরসা নিয়ে আওয়ামী লীগ ফিরবে, সেটি আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের নিজস্ব শক্তি এবং জনসমর্থন দেশে, আপনি যদিও শাসক গোষ্ঠী কখনোই, আওয়ামী লীগ আমলেও শাসক গোষ্ঠী যারা মানে ক্ষমতায় একেবারে শীর্ষ পর্যায়ে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন, তারা যেমন দেওয়ালের ভাষা বুঝতে পারতেন না, জনগণের ভাষা অনেক সময়, কারণ এটা আসলে ক্ষমতার একটা ট্রাজেডি, যে ক্ষমতায় থাকলে জনগণ, সাধারণ মানুষের সাথে একটা গ্যাপ হয়ে যায়। তো চারপাশে চেলা চামুন্ডারা যারা থাকে, তারা মানে অনেকটা ওই যে ইয়ের মতো, পথে হলো দেরি উত্তম কুমারের সিনেমা একটা ডায়লগ আছে যে জমিদার বাবুকে ওই মুসাহেব বলতেছে যে হুজুর, আপনি যদি সব কথা মানে বাক্য পুরো করে দেন তাহলে আমার কাজ কি, আপনার তো কষ্ট হয়, আপনি একটা বাক্য শুরু করে দিবেন, বাকিটা আমি বলে দিব। তো এই মুসাহেব গোষ্ঠী এইভাবেই তো আসলে এক ধরনের ইয়ের ভিতরে, ইলিউশনের ভিতরে রাখে, বুঝতে পারে না। ফলে বাংলাদেশে এখন সাধারণ মানুষের যে ভাষা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এইটা বর্তমান শাসক গোষ্ঠী বা ইন্টারিম গভর্নমেন্টও বুঝতে পারেনি। তাহলে আমার মনে হয় বাংলাদেশে অলরেডি একটা মানে কি আমি বলবো ইনক্লুসিভ নির্বাচন হতো এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আসতো না। আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করতেই কি বাংলাদেশে আবারও জঙ্গি নাটক শুরু হলো? মানে জঙ্গিবাদের খবর এতদিন ছিল না। ইউনূস আমলে আমরা জানি যে জঙ্গিবাদের অভিযোগে আপনারা যাদের আটকে রেখে এসেছিলেন, তাদের একটা বিরাট অংশ মুক্তি পেল, জামিন পেল, কারাগার ভেঙে বেরিয়ে এলো, কিন্তু আমরা জঙ্গিবাদী তৎপরতা দেখলাম না। এখন হঠাৎ করে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে, বাংলাদেশে প্রেসার কুকার বোমা, নানা রকম বোমা পাওয়া যাচ্ছে। ঘটনাটা কি? এটা কি আওয়ামী লীগের ফেরার পথ, আপনাদের ফেরার পথ প্রশস্ত করতেই? দেখুন, আপনার প্রশ্নের জবাবে আমি এক কথায় আনসার দেওয়াটা খুব ডিফিকাল্ট। তবে আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই পর্যন্ত, অর্থাৎ গত নভেম্বর মাস থেকে দেখলাম বেশ কিছু গ্রেপ্তার হয়েছে বোমা বিস্ফোরণের, যদিও বেশিরভাগই অ্যাক্সিডেন্টাল বিস্ফোরণের কারণে যারা আইডেন্টিফাই হয়েছে, ধরা পড়েছে, ধরার চেষ্টা চলছে, যাদের নাম আসছে, এদের সকলকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এরা কেউ নতুন লোক নয়। তো ফলে এদেরকে যদি আগে গ্রেপ্তার, অর্থাৎ এখন তাদেরকে জঙ্গি হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে বা খোঁজা হচ্ছে, বা বোমা বানানোর সাথে বা বিস্ফোরণের সাথে জড়িত বলে খোঁজা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মামলা করা হচ্ছে, তো তারা যদি এখন জঙ্গি হয়, তো এদের সবাইকেই তো আগে ধরা হয়েছিল। তো আগে ধরাটা নাটক ছিল, আর এখনকার ধরাটা জেনুইন, কিংবা যদি আমাদের যোগসাজশেই হয়ে থাকে, আমরা তো তাদেরকে জামিন করাই নাই, তাদেরকে মুক্তি দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট এবং এখনো সেই মুক্তির ধারা অব্যাহত আছে। তো ফলে এই হিসাবে তো এটি নাটক যারা বলেছেন, তারা, আমি বিশ্বাস করি যে হয়তো তাদের মুখ রক্ষার জন্য উপরে যে কথাই বলুক, ভিতরে ভিতরে তারা এই জিনিসটা হয়তো রিয়েলাইজ করেছে। এখন হয়তো পলিটিক্যাল কারণে, নানা কারণে তারা স্বীকার করছেন না যে আসলে এই টেরোরিজম এটা একটা বাস্তব সমস্যা এবং এটা একটা রিয়েলিটি। এই রিয়েলিটিকে অস্বীকার করে, মানে অন্ধ হলেই তো প্রলয় বন্ধ থাকে না। তো ফলে আমি চোখ বন্ধ করে থাকলেই বিশ্ববাসী চোখ বন্ধ করে থাকবে বা সাধারণ মানুষ চোখ বন্ধ করে থাকবে, সেটি নয়। এটি আসলে এই টেরোরিজমের উৎপাত আমরা দেখেছি 99 থেকে শুরু হয়েছিল এবং 2004-5 সালের যে সেই বিভীষিকাময় দিনগুলোর কথা আমাদের মনে আছে। এটা যেহেতু ওয়েবের মতো আসে, পরে বিএনপি প্রথম দিকে নানাভাবে এটাকে অস্বীকার, ডিনায়াল মোডে থাকলেও এটা মিডিয়ার সৃষ্টি, বাংলা ভাই নাই ইত্যাদি ইত্যাদি কথা বলার পরেও কিন্তু তাদের আমলেই সেই হরকাতুল জিহাদ, জেএমবি, শাহাদাত আল হিকমা, এগুলো নিষিদ্ধ করা হয়েছে এবং এদের নেতাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল, বিচারও হয়েছিল এবং ফাঁসি যদিও তৎকালীন
মানে মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট অনিল বেনের সরকারের আমলে হয়েছিল, কিন্তু সাজা কিন্তু হয়েছিল বিএনপি আমলেই। তো ঠিক তেমনি ভাবে আমরা দেখি 2013 সাল থেকে আবার একটা শুরু হয় প্রথম ব্লগার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, ব্লগার পরবর্তীতে প্রকাশক, তারপর অনলাইন অ্যাক্টিভিস্ট, তারপরে আমরা দেখেছি গে রাইট অ্যাক্টিভিস্ট, এদের দিয়ে শুরু হয়। এর পরবর্তীতে আবার আইএস এর উত্থান, ইরাক সিরিয়াতে আইএস এর উত্থানের কারণে 14 সালের শেষ দিক থেকে প্রথম দিকে সিরিয়া যাওয়ার একটা ঝোঁক বেড়ে যায়। বেশ কিছু যুবক আসলে চলেও যায়, যারা টার্কিশ ভিসা নিয়ে টার্কি হয়ে সিরিয়াতে কিংবা ইরাকে গিয়ে যুদ্ধ করেছে, কেউ কেউ মারা পড়েছে, কেউ ফেরত এসে গ্রেপ্তার হয়েছে। কিংবা এটা শুধু বাংলাদেশই নয়, বাংলাদেশি বংশোদ্ভূত অন্যান্য দেশের নাগরিকও আছে, ব্রিটিশ নাগরিক আছে, অস্ট্রেলিয়ান নাগরিক আছে, কানাডিয়ান নাগরিক আছে, ইউএস নাগরিক আছে, যারা তাদের অরিজিন বাংলাদেশে। ফলে এই সমস্যাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং তখন কিন্তু আমরাও অনেকে গ্রেপ্তার করেছি, যে যারা টার্কিশ ভিসা নিয়ে এই ইরাক সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তো পরে তারা একটা পর্যায়ে যখন দেখে যে টার্কি বা সিরিয়া বা ইরাক যাওয়াটা কঠিন হয়ে পড়েছে, চ্যালেঞ্জিং হয়ে পড়েছে, তখনই তারা বাংলাদেশে আইএস এর একটা প্রভিন্স বেঙ্গল ওয়ালিয়ত এটা প্রতিষ্ঠার তারা উদ্যোগ নেয়। তো সেই জন্য তারা এখানে কিছু কার্যক্রম শুরু করে। শুরুর দিকে একেবারে জেএমবি, যেটা আমাদের পুরনো সংগঠন, নিষিদ্ধ সংগঠন, সেখানের কিছু পুরনো লোকদেরকে এই নতুন করে তাদেরকে অনুপ্রাণিত করে। তামিম চৌধুরীর কথা আমাদের মনে আছে, যে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, সে মূলত এই কাজটি করে। পাশাপাশি পুরনো জেএমবির সারোয়ার জাহান, বেশ কয়েকজন, যাদের কেউ কেউ এখনো জেলে আছে, তারা এই এত ভাগ্যবান নয় যে তারা এখন মুক্তি পেয়েছে, কারণ তাদের অনেকের ফাঁসির দণ্ড হয়েছে হোলি আর্টিজানের ঘটনায়। এদেরকে এখনো মুক্ত করা যায়নি। বৈষম্য বিরোধী কারা আন্দোলন, এই যে মানে আল কায়দার অনুপ্রাণিত সংগঠন, তারা চেষ্টা করেও তাদেরকে এখন পর্যন্ত বের করতে পারেনি। ফলে তারা কিন্তু ওই সময়টাতে সিদ্ধান্ত নেয় যে না, এখানেই জিহাদ করতে হবে। এবং জিহাদের অংশ হিসেবে তারা ক্রুসেডার প্রথম তারা টার্গেট করে জাপানিজ, ইটালিয়ান, যে সমস্ত দেশ, বিশেষ যে সমস্ত দেশ মূলত মানে ইরাক সিরিয়াতে আমেরিকান জোটে অংশগ্রহণ করেছে, এদেরকে মানে অর্থাৎ আইএস বিরোধী জোটে অংশগ্রহণ করেছে, তাদের নাগরিকদের টার্গেট করে। ফলে বিদেশি নাগরিক এবং মানে নন মুসলিম কমিউনিটিসে যারা আছে, অর্থাৎ হিন্দু, পুরোহিত, অনেকগুলো পুরোহিত হত্যা হয়েছে কিন্তু উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে। তারপরে খ্রিস্টান। ইসলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এমনকি হোলি আর্টিজানের যে ভয়াবহ ঘটনা, সেটার বার্ষিকী পালনও একরকমের মানে থেমে গেছে। পুলিশের দফতরের সামনে যে নিহত পুলিশ অফিসারের নামে একটা ফলক ছিল, সেটা উঠিয়ে ফেলা হয়েছে। এবং মানে 2025-এর 1 জুলাই হোলি আর্টিজানের বার্ষিকীর দিন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, তখনকার পুলিশ প্রধান বললেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগেও বলেছেন যে উনি জঙ্গি শব্দটাতেই বিশ্বাস করেন না, সন্ত্রাসবাদী সংগঠন পৃথিবীর সব দেশে থাকে। মানে এই জঙ্গিটা আপনাদের এত পছন্দ, এই জঙ্গি তত্ত্বটা মানে আওয়ামী লীগ আমলের পছন্দ, আওয়ামী লীগ আমলের প্রশাসনের পছন্দ, আর বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা ইউনূস সরকার তারা এর অস্তিত্বই স্বীকার করেন না। এই রাজনৈতিক অবস্থানটা কেন? এটা আসলে একটা প্রধান কারণ হলো, আমরা জানি যে যদি আমরা প্রথম জামানার কথা বলি, অর্থাৎ 2001 থেকে 2006, এই সময়ে এদের সাথে সম্পর্ক আছে। অর্থাৎ এই যে জঙ্গি বা টেরোরিস্ট গ্রুপ যারা ছিল, জেএমবির সাথে সম্পর্ক আছে, কিংবা যারা হুজি হরকাতুল জিহাদ যারা ছিল, তাদের কিছু কার্যক্রম আপনি যদি দেখেন 99, 2000 এবং 2001-এর ইলেকশন পর্যন্ত অনেকগুলো হামলা হয়েছে। এবং এখানে টার্গেট ছিল কিন্তু একেবারে সব আওয়ামী লীগের। প্রথম দিকে টার্গেট ছিল তাদের কিছু আইকনিক টার্গেট, যেমন উদিচি, তারপরে পয়লা বৈশাখের অনুষ্ঠান, কিংবা সিপিবি অনুষ্ঠানে হামলা, গোপালগঞ্জে বানিয়ারচরে চার্চে হামলা। কিন্তু পরবর্তীতে কিন্তু একেবারে আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দ এবং তাদের যে জনসভাগুলো, অফিস, এগুলোকে টার্গেট করা হয়। ফলে ওই সময় আমরা একটা, যেটা ওই সময়কার পত্রপত্রিকা, প্রথম আলো বা ডেইলি স্টারকে তো ব্যাশিং করে, তো অন্য পত্রিকাগুলোতেও এবং ইন্টারন্যাশনাল পত্রিকাতেও আসে। এবং বিশ্ববাসী আসলে তখন কিন্তু একটা উদ্বেগ
প্রকাশ করে বিভিন্ন দেশ বাংলাদেশের জঙ্গি উত্থানের বিষয়টা নিয়ে। এখন এটাকে জঙ্গি বলা হবে নাকি সন্ত্রাসী গ্রুপ বলা হবে নাকি সহিংস উগ্রবাদী বলা হবে, এটি আসলে একেবারেই এটা একটা ন্যারেটিভের বিষয়। টেরোরিজম শব্দটার অর্থ এখন জঙ্গি শব্দের অর্থ ঠিক আছে, জঙ্গি মানে যে যিনি জং করেন অর্থাৎ যুদ্ধ করে যিনি জঙ্গি। জঙ্গি বললে এক ধরনের মানে দেওয়া হয়, কি বলা যায়, একটা লিগাল দেওয়া হয় যে যুদ্ধ করছে। তো ফলে যারা টেরোরিস্ট তারা জঙ্গি বললে বরং খুশি হয়। আমি দেখেছি আল কায়দা পন্থীদের এখানকার লিটারেচার যে হ্যাঁ আমরা জঙ্গি, আমরা জং করি কার বিরুদ্ধে, জং করি বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের সমর্থকদের বিরুদ্ধে। তো ওইটা কিন্তু আসলে মানে আমরা টেরোরিজম শব্দের বাংলা জঙ্গি হিসেবে বাংলাদেশে পরিচিত। এখন টেরোরিজম আছে, এন্টি টেরোরিজম অ্যাক্ট এখনো বাতিল হয় নাই, এন্টি টেরোরিজম ট্রাইব্যুনাল আছে, কিন্তু আপনি বলবেন যে আছে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট, মানে এক্সট্রিমিস্ট বলা হচ্ছে যে উগ্রবাদী শব্দের অর্থ এক্সট্রিমিস্ট মানে যে অ্যাকশনে যায় নাই, অর্থাৎ কোনো অ্যাকশন করে নাই, বাট তার মতবাদ হিসেবে সে তার মতবাদ অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, কোন রকম এটার সাথে মানে কোনোভাবে সে কোনো যুক্তিতর্ক এটার বিপক্ষে শুনতে চায় না, তাকেই উগ্রবাদী বলে, এক্সট্রিমিস্ট। তো ওখানেও মানে রেডিকালাইজেশন, এক্সট্রিমিজম, ভায়োলেন্ট এক্সট্রিমিজম এবং টেরোরিজম ওই বিষয়টা আছে। তো বাংলাদেশে এইটা নিয়ে বিতর্ক বিভিন্ন সময় হয়েছে, কিন্তু আমরা জানি যে শব্দের যে উৎপত্তিগুলো, তো জঙ্গি বলতে সাধারণভাবে বাংলাদেশে টেরোরিজমকেই বোঝায়। এখন আপনি যদি বলেন যে টেরোরিস্ট আছে, এন্টি টেরোরিজম লয়ে বিচার করছেন, তাহলে আপনি টেরোরিস্ট না বললে তাকে উগ্রবাদী বলবেন। টেরোরিজমের বাংলা উগ্রবাদী করতে হলে আমার মনে হয় নতুন গবেষণা করে এটা বের করতে হবে। তো কাজেই এই শব্দটা আমরা প্রচলন করি নাই। এই যে মানে এন্টি টেরোরিজম ল, এটা অর্ডিন্যান্স আকারে কিন্তু 2008-এ প্রথম এটা অর্ডিন্যান্স আকারে আসে, পরবর্তী সংসদ বসার সাথে সাথে এটাকে আইনে পরিণত করেছে। আর এইটা ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির মানে সুপারিশ, বিশেষ করে ইউএন এর সুপারিশ। ইউএস একেবারে সহযোগিতা করে, আর্থিক সহযোগিতা, কারিগরি সহযোগিতা দিয়ে 2005 সালে ডিজিএফআই এর অভ্যন্তরে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো তৈরি করে। এটা তৎকালীন ব্রিগেডিয়ার আমিনের নেতৃত্বে এটি তৈরি হয়। সেটার নামও যদিও সাম্প্রতিককালে আমরা দেখেছি যে সেটা সোশ্যাল স্টেবিলিটি ইন্টেলিজেন্স ইউনিট নামে পরিবর্তন করা হয়েছে। তো এটা আসলে এই ধরনের, এটা আমার মনে হয় যে এটা এক ধরনের হ্যালুসিনেশন আর কি, যে কারণ আমরাও দেখেছি মানে 2009 থেকে আমরা যখন কাউন্টার টেরোরিজম একটা ইউনিট থাকা দরকার এটা করার চেষ্টা করছিলাম, তখনও কোনো পক্ষ সরকারকে বুঝিয়েছে যে আমরা যদি কাউন্টার টেরোরিজম বলি তাহলে বোঝা যাবে যে টেরোরিজম আছে। তো টেরোরিজম তো আছেই, টেরোরিজম নাই এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো ফলে এটা কিন্তু ইভেন সিটিটিসি, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠিত হওয়ার 7 দিন পরে আমাকে বলা হলো যে এটার নাম পরিবর্তন করতে হবে। তা আমাকে তৎকালীন ইন্সপেক্টর জেনারেল তিনি নির্দেশিত হয়ে, অর্থাৎ মিনিস্ট্রির নির্দেশনায় নির্দেশিত হয়ে আমাকে বললেন এবং বললেন যে এই নামে কোনো ইউনিট তো হয় নাই। তো আমি পরে দেখলাম যে এটি আসলে আইনের মানে আইনগতভাবেই এডিশনাল কমিশনার কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম দেওয়া হয়েছে, তারপর জয়েন্ট কমিশনার এইভাবে। তো পরে আমি বললাম যে না, এটা যেটা হয়েছে এইটা চেঞ্জ করাটা ঠিক হবে না। যাই হোক, শেষ পর্যন্ত মানে আমরা আন্তর্জাতিক এত ইনভলভমেন্ট, মানে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ওই সিটিটিসি ইউনিটটাকে ভীষণভাবে উচ্চ প্রাযুক্তিক করতে, তার দক্ষতা বৃদ্ধিতেও তো নানা রকম আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং ইনভলভমেন্টও ছিল এবং একটা রিকোয়ারমেন্টও ছিল, আন্তর্জাতিক চাহিদাও ছিল। এর বিষয়ে বাংলাদেশ সরকার একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিক। কিন্তু মানে সেই আমেরিকা, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার মানে এমন সরকার পতনের আন্দোলনে এমন এক রকমের মানে মদত জোগালো যার ফলে তারা যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বললো বা উৎসাহিত করলো এবং প্রয়োজন মনে করলো আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার স্বার্থে, তারাই ক্ষমতার কেন্দ্রে চলে এলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে আপনার তো আন্তর্জাতিক মানে সন্ত্রাসবাদের বিকাশ নিয়েও অনেক পড়ালেখা আছে, আর বাংলাদেশে কি এখন আল কায়েদারই উত্থান হওয়ার কথা? এখন আবার কোথা থেকে জাতিসংঘ তো মোটামুটি আমেরিকার কথাই বলে, তো জাতিসংঘ আবার এখন বলছে বাংলাদেশে আল কায়েদার উত্থান হয়ে গেছে। এবং ট্রাম্প প্রশাসন আসার পরপরই তুলসী গাবার্ড বললেন বাংলাদেশ খিলাফত হওয়ার একটা শঙ্কার মধ্যে আছে। মানে কেন এখন হঠাৎ করে আল কায়েদার উত্থান? আর মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে উস্কে দিল কেন বাংলাদেশে?
দেখুন, এটার আসলে হঠাৎ করে যে অল অন এ সাডেন জাতিসংঘ বলল যে এখানে আল কায়দার উপস্থিতি আছে, এটি সঠিক নয়। আমার জানা মতে এই 5 তারিখের পর যে জঙ্গিদের যেভাবে মুক্তি দেওয়া হচ্ছিল, নানাভাবে করা হচ্ছিল, এতে আমার কাছে যতটুকু তথ্য আছে, আমি যেহেতু সরকারি চাকরিতে ছিলাম না তখন, বা আমি আমার জীবন রক্ষার্থে আমি আত্মগোপনেই ছিলাম, তো তারপরেও আমি যতটুকু জানতে পেরেছি, ইউএস এম্বাসির পক্ষ থেকে সংশ্লিষ্টরা কিন্তু বারবার এটার ব্যাপারে ওয়ার্নিং দিয়েছে, এবং এই যে অ্যাটলিস্ট 5টা মেমো দিয়েছে সুনির্দিষ্ট নাম সহ এবং জঙ্গি গোষ্ঠীর নাম উল্লেখ সহ সরকারকে দিয়েছে, এবং তার ফলেই কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে জাপসা যেটাকে আমরা বলি, তারা আমেরিকান এম্বাসিতে তারা আমেরিকান এম্বাসির স্টাফ কিডন্যাপ করবে বা হামলা করবে, এরকম তথ্য এই সুনির্দিষ্ট নাম উল্লেখ করে ছবি দিয়ে তারা কিন্তু চিঠি দিয়েছে সরকারকে। এবং তৎকালীন যে উপদেষ্টা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, তার সাথে দেখা করে ইউএস অ্যাম্বাসেডর তৎকালীন চার্জ অ্যাফেয়ার্স, উনি সরাসরি কিন্তু কথা বলেছেন। এটা আমার কাছে, আমি মোটামুটি আমাকে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করেছে। তো ফলে এরা কমপক্ষে 5টা মেমো দিয়েছে সরাসরি টেরোরিজম নিয়ে। তো কাজে এটা জাতিসংঘ হঠাৎ করে বলেছে, এইটা ভাবার কোনো কারণ নাই। অন্যান্য দেশও আমি জানি যে ইউকে, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ বিভিন্ন সময় কিন্তু তারা ট্রাভেল অ্যালার্টও দিয়েছে। তো এরা তো প্রথম মানে শুরুতেই তো এরা এত ডিপ্লোম্যাটিক ভাষায় খুব সতর্কতার সাথে আসলে কথা বলে, একটা পর্যায়ে গিয়ে হয়তো মানে সরাসরি বলে। আর আল কায়দার তো এখন পর্যন্ত জাতিসংঘ তো বাংলাদেশে আসল চিত্রটা দেখেই নাই, কারণ আল কায়দা পন্থী যারা, অর্থাৎ একিউআইএস এর যারা সমর্থক, বাংলাদেশে আল কায়দা বা একিউআইএস নামে আসলে কেউ নাই। এখানে আছে আনসারুল ইসলাম। মানে 2014 সালে আল কায়দা তাদের যে ফ্রাঞ্চাইজ দেওয়ার ক্ষেত্রে বা ব্রাঞ্চ করার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড ছিল, মানে আমরা যেমন কেএফসি বা ম্যাকডোনাল্ডস এর যেমন কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, ঠিক তেমনি ভাবে এটা আল কায়দার ছিল। কিন্তু যখন আইএস এর উত্থান হলো ইরাক সিরিয়াতে, তখন দেখা গেল যে আল কায়দার ব্রাঞ্চ, বিভিন্ন দেশের ব্রাঞ্চ গুলো, তারপর বিভিন্ন সন্ত্রাসী সংগঠন যারা আল কায়দার আমব্রেলার নিচে কাজ করত, তারা আইএস এ যোগদান করা শুরু করেছে। সরাসরি আইএস এর সেই বগদাদির যে তার বয়াত নেওয়া শুরু করলো। তখন আল কায়দা দেখলো যে তাদের জন্য একটা অস্তিত্ব সংকট, তখন তারা মনে করলো যে ঠিক আছে, স্ট্যান্ডার্ড একটু মানে বেঞ্চমার্কে একটু নামিয়ে হলেও তারা একটা মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা শাখা ঘোষণা করলো। সেটা হলো সেপ্টেম্বর আল জাওহিরি তার ভিডিও বার্তার মাধ্যমে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো সেখানে তার সেই বক্তৃতায়, ভিডিও বক্তৃতায়, এটা মনিরুল ইসলামের বানানো জিনিস নয়, নাটক নয়, বা তার লেখা স্ক্রিপ্ট নয়, সেখানে বলেছে যে পাকিস্তান তো আছেই, পাকিস্তানে তাদের সংগঠন আছে, ইন্ডিয়া, বাংলাদেশ এবং মিয়ানমারে তারা এটা ঘোষণা করলো। ঠিক তখনই যারা ব্লগার হত্যার সাথে জড়িত বা এই ধরনের অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যার সাথে যারা জড়িত ছিল, এরা আগে আসলে কোনো মানে আল কায়দার সমর্থক ছিল, বাট যেহেতু কোনো সাংগঠনিক কাঠামো ছিল না, সেই হিসেবে তারা তো ওদের একটা বাংলা ব্লগ ছিল, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলা একটা ব্লগ ছিল, যেখানে আল কায়দার লিটারেচার তারা প্রকাশ করতো। ওইটার আওতায় আসলে এরা কাজ করতো। তো ওইটাকে মিডিয়া নাম দিয়ে দেয় আনসারুল্লাহ বাংলা টিম। আসলে ওরা এটা ব্লগের। তো যখন এই যে জাহিরির এই ভাষণের পরে, অর্থাৎ একিউআইএস ঘোষণার পরে, তখন বাংলাদেশে এই পন্থীরা, তখন তারা আনসার আল ইসলাম, যেটা আল কায়দার এরকম সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সংগঠন আছে, কিন্তু ওইটা স্থানীয় নেই, কিন্তু মানে মূল সংগঠন হলো আল কায়দা বা এই যে একিউআইএস, যেমন আকাব ছিল, আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা ছিল, তারপর আল কায়দা ইন এই মাগরিব ছিল। তো এইরকম বিভিন্ন জায়গায়, তো এটা একিউআইএস এই অঞ্চলের, তো তখন তারা এটা একেবারে সাংগঠনিক কাঠামো দিয়ে, আনসারুল ইসলাম সাংগঠনিক কাঠামো দিয়ে তারা কার্যক্রম শুরু করে 14 সালে। তো এখন এইটা মানে বিগত কয়েক বছরে তারা অনলাইনে অ্যাক্টিভিটিস চালিয়েছে, কিন্তু অনেকেই গ্রেপ্তার ছিল, অনেকে চাপে ছিল, অনলাইনে নানা ধরনের মনিটরিং থাকার কারণে এটা যে মনিটরিংটা ছিল সেটা আসলে 5 তারিখের পরে তো বন্ধ হয়ে যায়, এবং এরা 5 তারিখের পরে অনেকেই মুক্তি পেয়ে গেছে, তারপরে কেউ পালিয়েছে জেলখানা থেকে, বা 5 তারিখের আগেও পালিয়েছে। 22 বা 23 সালে আদালত প্রাঙ্গণ থেকে সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যায় 2 জন, যেটার কথা আমরা জানি ঢাকার আদালত থেকে, মানে আমাদের সময়ই তো এইগুলো হয়েছে। তো এরা 5 তারিখের পরে জসিমউদ্দিন রহমানীর মুক্তির মাধ্যমে তাকে যেভাবে হিরো হিসাবে আর কি একেবারে
একেবারে খোলা জিপে করে স্যালুট করে তাদেরকে মুক্ত করা হয়েছে, হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তার সেই ইয়েতে বরগুনা। তো এই সবকিছু তো একেবারে এটা যে নর্মালাইজেশন প্রসেস, টেরোরিজম বা এই যে এক্সট্রিমিজমকে নর্মালাইজ করে ফেলেছে ইন্টারিম গভর্নমেন্ট। এটা করেছে একটা হলো যে বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে যারা বেরিয়ে এসেছেন জামিনে তাদের অনেকেই তওবা করে ভালো হয়ে গেছেন, আর তিনি বলেছেন তার তো কোনো জঙ্গি সংগঠনই নাই, আনসারুল্লাহ বাংলা টিম নামেই কেউ নাই, সেটাও মানে আপনাদেরই সৃষ্টি। দেখুন, তাকে যে সাজা দেয়া হয়েছিল যে মামলায়, অর্থাৎ আহমেদ হায়দার রাজীব হায়দার হত্যা মামলায়, সেখানে কিন্তু সে সংগঠনের চিফ হিসেবে তাকে সাজা দেওয়া হয়নি। তাকে সাজা দেওয়া হয়েছিল যে সে বয়ান করেছে মসজিদে, যেটা সে 164 করেছে, যে এই আল্লাহ রসুলের অবমাননা যারা করে তার রক্ত হালাল, তাদেরকে কতল করতে হবে, যে যার সুযোগ আছে সামর্থ্য আছে তার কতল করতে হবে, এর জন্য যদি তার ফাঁসিও হয় এটাও সে শহীদি মৃত্যুবরণ করবে। এইটা তার এই ইয়েতে উদ্বুদ্ধ হয়ে 5 তরুণ যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তারা তখন এই তাদের যে হ্যান্ডলার যে ছিল তার নেতৃত্বে, তার নির্দেশনায় তারা এই রাজীব হায়দারকে হত্যা করে। ফলে সে কিন্তু অ্যাবেটর হিসেবে তার 5 বছরের সাজা হয়েছিল, বাকিদের সম্ভবত ফাঁসির আদেশ হয়েছিল, পরে এটা কমিয়ে যাবজ্জীবন হয়েছে। তো তাকে কিন্তু সংগঠনের প্রধান হিসেবে সাজা দেওয়া হয় নাই। এবং তার যে বক্তব্য, মানে মুক্তি পাওয়ার পরের বক্তব্য যেটা দেখেন, সে কিন্তু ভিডিও বক্তব্যে সে বলেছে, ইউটিউবে আছে, হয়তো এখন নামিয়ে ফেললেও আমি এটা সংগ্রহে রেখেছি, কপি করে রেখেছি। সেখানে বলেছে যে মানে যখন এইগুলো হয়েছিল তখন আমি নির্দেশ, মানে কথাগুলো এইভাবেই দাঁড়ায়, মানে মোটামুটি বললে বোঝা যায় যে আমি মানে তার নির্দেশে সে দিয়েছিল। এবং জেলখানায় যখন ছিল তাকে জিজ্ঞাসা করতো লোকজন যে হুজুর এরপরে কে মারা যাবে, কোন ব্লগার হত্যা হবে, তাহলে তখন আমি হাসতাম, হেসে বলতাম যে দেখতে পাবে। তো এবং এরপরে আরেকটা বক্তব্যে সে সরাসরি সক্রিয় হলেন বলে আপনার মনে হয়? মানে এখন তো তাদের একরকমের নিয়ন্ত্রণ আছে, মানে 2024-এর 5ই আগস্টের পর থেকে তো তারা প্রকাশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন, সংগঠিত হতে পারছেন, কোথাও কোনো বাধা নাই। তারা এখন সংগঠিত হচ্ছেন কেন? আর এর সঙ্গে একটু যুক্ত করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বয়ানটাও আছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মানে দোসরেরা তারা যে আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে তার একটা প্রমাণ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের আল কায়দা থাকার মানে কথাটা, কারণ এর মাধ্যমে আসলে জঙ্গি আছে বলে আন্তর্জাতিক মহলকে একরকমের আতঙ্কিত করে আওয়ামী লীগ তার আসার পথটা প্রশস্ত করতে চায়, কারণ না হলে এই সময়ে কেন এই সংগঠনগুলো সক্রিয় হবে? এটা তো আমি বললাম না যে ইন্টারিম গভর্নমেন্টের আমল থেকে শুরু করে অন্তত 5টা মেমো দিয়েছে আমেরিকানরা, এবং এটা অগাস্টের পর থেকেই দিয়েছে, এখন তো দিচ্ছে না। আমেরিকা মেমো দিচ্ছে বারবার যখন মানে কনফিডেন্সিয়াল মানে কমিউনিকেশন করছে সরকারের সাথে, যে এরা এই পরিকল্পনা করছে, সেইটা তো আর এখানে তো আওয়ামী লীগ তো একটা বড় দল, তারা সরকারে ছিল, 15 বছর সরকার চালিয়েছে, সেখানে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা তো এই টেরোরিজম তো তাদের সময় তৈরি হয় নাই। এই টেরোরিস্ট গ্রুপ তো বেশিরভাগ নিষিদ্ধ করেছে বিএনপি আমলে। ফলে এইটাকে তো স্ট্র্যাটেজিক, মানে আমি একটা প্যাটার্ন লক্ষ্য করবেন, আপনি প্যাটার্নটা যদি দেখেন 99 এবং 2000 এবং ইলেকশনের আগে পর্যন্ত যে হামলাগুলো, সমস্ত হামলা কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। তারপর 2 বছর কোনো হামলা নাই। 2001-এ সরকার গঠন করার পর 2 বছর কোনো হামলা হয় নাই, কোনো টেররিস্ট হামলা হয় নাই। এরপরে আবার জেএমবি নতুন করে মাথাচাড়া দিছে, বা এই হুজি আবার বের হয়ে এসছে। তো এই প্যাটার্নটা তো, ফলে আওয়ামী লীগ তো জঙ্গিদের বেনিফিশিয়ারি না, ফলে আওয়ামী লীগকে জঙ্গিদের ভর করে যে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হয়েছে এইটা না। কারণ জঙ্গিদের ভরসায় থাকলে তো আমেরিকার সাথে সম্পর্ক থাকতো, মানে আওয়ামী লীগের তো আমেরিকার সাথে, আমরা এটা তো মানে এটা বোঝার জন্য সরকারি চাকরিও করার দরকার নাই, সাংবাদিকতাও করার দরকার নাই যে আওয়ামী লীগের সাথে আমেরিকার সম্পর্কটা কেমন ছিল গত 15 বছরে। এটা তো একটা মানে এক ধরনের বিরোধী পক্ষই ছিল। ফলে টেরোরিজম দিয়ে তো আওয়ামী লীগকে তো টেরোরিজমকে তাদের অ্যাসেট হিসেবে, মানে স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে ব্যবহারের কোনো প্রয়োজনই হয় নাই, যেটা বাস্তবতা। আমি একটু পরিষ্কার করে প্যাটার্নটা বলেন, কারণ আমি ধরতে পারি নাই। আমি এটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে কি প্যাটার্নটা আপনি প্রতিষ্ঠা করতে চাইছেন। এই প্যাটার্নটা আমি যদি খুব সংক্ষেপে বলি, মানে প্রথম দিকে আমি বলেছি যে 99 সালে যখন তারা প্রথম হরকাতুল জিহাদ অ্যাটাক শুরু করে, তখন তারা মানে এই যে কিছু আইকনিক অ্যাটাক, যেটা অর্থাৎ ওই যে উদিসি অর্থাৎ প্রগতিশীল শক্তির বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে 2000 সাল থেকে তারা এইটাকে একেবারে পিওরলি আওয়ামী লীগের নেতা কর্মী এবং তাদের জনসভা, তাদের অফিসকে টার্গেট করে, যাতে
মানে একদিকে তাদের মনোবল ভেঙে দেওয়া যায় ইলেকশনে, 2001-এ যেহেতু ইলেকশনে কোনো পক্ষকে মানে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই হামলাগুলো, অর্থাৎ মানে আওয়ামী লীগকে নির্মূল করার। আপনার মনে আছে যে ইয়াতে ওইদিকে সিলেটে সুরঞ্জিত সেনগুপ্তের উপরে হামলা হয়েছে, তার বদরুদ্দিন কামরান সাহেবের উপর হামলা হয়েছে, আওয়ামী লীগ অফিসে হামলা হয়েছে, তারপর নারায়ণগঞ্জে শামীম ওসমানের জনসভায় হামলা হয়েছে, বাগেরহাটে শেখ হেলাল উদ্দিনের জনসভায় হামলা হয়েছে। এইভাবে হামলার ধরনগুলো যেগুলো একেবারে পলিটিক্যাল নেতাদের উদ্দেশ্য করে, তো ইলেকশনের আগে এইটা তো একটা পক্ষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, এবং আওয়ামী লীগ যাতে, অর্থাৎ এই হরকাতুল জিয়াদের যে নেতা ছিল, অন্যতম নেতা মুফতি হান্নান, তার বক্তব্য এসেছে যে সভায় হামলা হলো। হ্যাঁ, সেটা তাকে তো হত্যার চেষ্টা বারবার হয়েছে, সর্বশেষ হয়েছে 2004 সালের 21শে অগাস্ট, যেটা 21শে অগাস্ট সমাগত, তো এটা হয়েছে। তো ফলে কিন্তু 2001 সাল থেকে পরবর্তী 2 বছর কোনো অ্যাটাক নাই, তার মানে এই লোকগুলো কি ছিল না? এই লোকগুলো ছিল। তো ফলে এই প্যাটার্নটা কি খুব লক্ষণীয় নয় যে একটা পলিটিক্যাল টেরর যে নেক্সাস সেটি ছিল? তো সেটা তো ফলে আমি আশা করি যে আমি প্যাটার্নটা আমি বুঝাতে পেরেছি। নিশ্চয়ই। এখন একদম রাজনৈতিক প্রশ্ন করি যে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন, সেটার পেছনে কি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি বলছেন যে অনেকগুলো মেমো দিয়েছে, ইউনূস আমলে দিয়েছে, এই সরকারের আমলেও গিয়ে মেমো এসেছে যে সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কি এই নিয়ে নড়ে চড়ে বসেছে? তারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যে নামেই ডাকি না কেন সেটাকে দমন করবে এমন একটা নির্ভরযোগ্য শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে চাইছে, ক্ষমতায় চাইছে, এমন কোন ইঙ্গিত মিলেছে বলেই মানে আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা? আমার মনে হয় না, কারণ এটার সাথে আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণার কোনো সম্পর্ক নাই। আমার কাছে এইটার, কারণ এটা তো তারা সরকারকেই, এটা আওয়ামী লীগের সাথে তারা এই বিষয়ে কমিউনিকেট করেছে। যদিও আমি আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্য নই, আমি একজন সমর্থক মাত্র, আমি চাকরিতে ছিলাম, আমার তো রাজনীতি করার সুযোগ ছিল না, এখন আওয়ামী লীগের একজন আমি সমর্থক। তো ফলে আমার কাছে যতটুকু তথ্য আছে যে এরা যে বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে হইলে আওয়ামী লীগের দরকার, এই জন্য আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে, এবং সেইটার উপর ভর করে আমি যে যতটুকু বুঝি, আমি যেহেতু দীর্ঘদিন চাকরি করেছি এবং শেষ 3.5 বছর আমি একেবারে রাজনীতি নিয়েই কাজ করেছি, যেহেতু আমি স্পেশাল ব্রাঞ্চের কাজই পলিটিক্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ করা, তাতে আমি বুঝি যে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ তার যে জনসমর্থন, তার নেতা কর্মীদের যে রেজিলিয়েন্স দেশে আছে, সেটা তারা তাদের শক্তির উপরে, নিজস্ব শক্তির এবং জনগণের যে সাপোর্ট, সেই শক্তির উপর ভর করেই তারা ফিরবে। তারা, আমার মনে হয় না যে কোনো মানে বিদেশি শক্তি, পশ্চিমা শক্তি বলেন বা আমেরিকান শক্তি বা মধ্যপ্রাচ্যের শক্তি কারো, কিংবা ভারতের শক্তিতে বলিয়ান হয়ে বা তাদের ভরসা নিয়ে আওয়ামী লীগ ফিরবে, সেটি আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের নিজস্ব শক্তি এবং জনসমর্থন দেশে, আপনি যদিও শাসক গোষ্ঠী কখনোই, আওয়ামী লীগ আমলেও শাসক গোষ্ঠী যারা মানে ক্ষমতায় একেবারে শীর্ষ পর্যায়ে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন, তারা তেমন দেওয়ালের ভাষা বুঝতে পারতেন না, জনগণের ভাষা অনেক সময়, কারণ এটা আসলে ক্ষমতার একটা ট্রাজেডি, যে ক্ষমতায় থাকলে জনগণ, সাধারণ মানুষের সাথে একটা গ্যাপ হয়ে যায়, তো চারপাশে চেলা চামুন্ডারা যারা থাকে তারা মানে অনেকটা ওই যে ইয়ের মতো, পথে হলো দেরি উত্তম কুমারের সিনেমা একটা ডায়লগ আছে যে জমিদার বাবুকে ওই মুসাহেব বলতেছে যে হুজুর, আপনি যদি সব কথা মানে বাক্য পুরো করে দেন তাহলে আমার কাজ কি, আপনার তো কষ্ট হয়, আপনি একটা বাক্য শুরু করে দিবেন, বাকিটা আমি বলে দিব। তো এই মুসাহেব গোষ্ঠী এইভাবেই তো আসলে এক ধরনের ইয়ের ভিতরে, ইলিউশনের ভিতরে রাখে, বুঝতে পারে না। ফলে বাংলাদেশে এখন সাধারণ মানুষের যে ভাষা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এইটা বর্তমান শাসক গোষ্ঠী বা ইন্টারিম গভর্নমেন্টও বুঝতে পারেনি। তাহলে আমার মনে হয় বাংলাদেশে অলরেডি একটা মানে কি আমি বলবো ইনক্লুসিভ নির্বাচন হতো এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আসতো না। কাজেই আওয়ামী লীগের ফেরার জন্য জনগণের সমর্থন এবং তাদের নেতা কর্মীদের যে শক্তি, নিজস্ব শক্তি, সেইটার উপর ভর করেই আমার ধারণা যে আওয়ামী লীগ নেতৃত্ব দেশে ফেরার ঘোষণা দিয়েছে। আর দেশে ফিরবে কি, তাদের জেলখানায় তো মানে আপনি অন্তত 150 কাছাকাছি তো সাবেক মন্ত্রী, এমপি জেলখানায়, সেন্ট্রাল লিডার জেলখানায়, তো তারা তো দেশেই আছে।
দেশেই তো আছে, এবং বাংলাদেশের জনগোষ্ঠীর এখন পর্যন্ত একটা বড় সমর্থক গোষ্ঠী তো আওয়ামী লীগের, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন যদি কেউ বলে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের অস্তিত্ব নাই, এগুলো তো এক ধরনের মানে ইলিউশনের ভিতরে থাকা মানুষ, এটা তো বাস্তব কোনো কথা না। কাজেই আমি মনে করি যে বিদেশি পশ্চিমা গোষ্ঠীর কোনো মানে আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগ তাদের কাছে ধর্ণা দিয়েছে, বা তারা আওয়ামী লীগকে বলেছে যে তোমরা যাও, তোমরা ছাড়া টেরোরিজম করা যাবে না, তোমরা যাও, আমরা প্যাকিং দেবো, আমার মনে হয় না। আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিতেই সিদ্ধান্ত নিয়েছে তারা দেশে ফেরার, যারা বিদেশে আছে তারা দেশে ফেরার, এবং তারা দেশে ফিরবে। মনিরুল ইসলাম, আপনি দেশে ফিরবেন? মানে শেখ হাসিনা তো ঘোষণা দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন এবং নির্বাসিত নেতারাও তার সঙ্গে ফিরবেন। আপনি হচ্ছেন পুলিশের সম্ভবত সর্বোচ্চ কর্তা, যিনি 2024-এর 5ই আগস্টের পর নিরাপদে সীমান্ত পাড়ি দেওয়ার একটা সুযোগ পেয়েছেন, এবং আমরা জানি যে সেনাবাহিনীরও শীর্ষ জেনারেলদের অনেকে আপনার সহ তাদের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে মামলা আছে, হত্যা মামলা আছে। আপনারা নিরাপদে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে মানে একটা আশ্রয় পেয়েছেন। মানে তো আপনারা ওখানে বসে কি করছেন? বাংলাদেশের সংবাদ মাধ্যমে গোয়েন্দা সূত্রের বরাতে অনেক মাস খবর বেরিয়েছে যে বাংলাদেশের ডিজিএফআই এর আগের মহাপরিচালকরা, আপনি পুলিশের গোয়েন্দা শাখার প্রধান ছিলেন, আপনারা সবাই মিলে নানা রকম মানে তৎপরতা, আওয়ামী লীগকে দেশে ফেরাতে নানা রকম তৎপরতা ওখানে বসেও পরিচালনা করছেন। আপনারাও ফিরবেন শেখ হাসিনার সঙ্গে? দেখুন, ফিরবো কিনা সেটার আগে আমি বলি যে এই যে কিছু পত্র পত্রিকায়, বিশেষ করে আমার দেশ নামক একটা মানে প্রোপাগান্ডা, যেটা আসলে তো এটা তো কোনো পত্রিকা নয়, এটা একটা প্রোপাগান্ডা পত্র, তো সেখানে যেটা ছাপা হয়েছে এইগুলোর সাথে আসলে এটি একেবারেই মানে সেই দস্যু বনহুরের গল্প ছিল, বা ওই রকম কি কি লাল পাঞ্জার গল্প ছিল এক সময়, রোমেনা ফাজরা লিখতো, ওই রকম গল্প ছাপিয়েছে, যেগুলো যে আপনারা একদম নীরবে বসে আছেন। শেখ হাসিনাও গেছেন, আপনারাও গেছেন। শুনুন, আমার ব্যাপারটা আমি বলি, আমি ক্লিয়ার করি। আমি অনেক দিন দেশে ছিলাম এবং আমি অপেক্ষা করতেছিলাম যে যদি ঠিক আছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি মানে আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আমি এটাকে মানে করব, ফেস করব, কাম হোয়াট মে, আমি ফেস করব। তো আমি কিন্তু অপেক্ষা করেছি অনেকদিন পর্যন্ত অপেক্ষা করেছি যে দেখি মানে এই যে মব কালচার সেটা একটু কমে আসে কিনা, বা আমরা দেখেছি কিন্তু মানে আদালত একটা মানে ডিউ প্রসেস অফ ল যেটা, সেটা শুরু হয় কিনা। আমার এখানে মানে আমি বলতে পারি আমার নিজের বিষয়টা, যে আমি একটু মানে আমার বিশ্বাসও ভঙ্গ হয়েছে। কারণ আমার ধারণা ছিল যে যারা এই যে এত বছর ধরে মানে আমাদের চাকরি বাকরি হওয়ার পর থেকে যাদেরকে দেখেছি যে সুশীল সমাজের এই যে বিরাট বিরাট ব্যক্তিরা যারা মানবাধিকারের কথা বলে, আর একজন তো এই যে আমাদের বেলার যিনি প্রধান, যে এত তার দরদ পরিবেশের উপরে, তো আমার মনে হয়েছিল যে এই সমস্ত, বা ডক্টর ইউনূস অন্তত নিজের যে ফেস ভ্যালু রক্ষার খাতিরেও একটা ডিউ প্রসেস অফ ল, রুল অফ ল, এক ধরনের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো আনবেন। এটা আমার কিন্তু একটা ধারণা ছিল যে এক ধরনের এটা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি যেহেতু এটা ওয়াচ করছে, আনবে। কিন্তু সেইটা আমি সেই বিশ্বাস আমার খুব দ্রুত ভঙ্গ হয়ে গেছে যখন আমি দেখলাম যে শুরুতেই দেখলাম যে একেবারে মানে মব করে, মানে পৃথিবীর ইতিহাসে আছে কিনা মব করে চিফ জাস্টিস সহ তাদেরকে মানে পদত্যাগ করানো হলো। পরবর্তীতে দেখলাম আরো বেশ কিছুদিন পরে দেখলাম যে জাস্টিস, যার ভিতরে আমার পরিচিত বন্ধু বান্ধব কেউ আছে, যে যাদেরকে কাউকে একজনকে যেমন আমি জানি, তাকে মানে আমার চাইতেও বয়স কম, তাকে বলেছে যে সে আনফিট বলতে হইলে এই জন্য শারীরিক অসমর্থতার কারণে হাইকোর্ট থেকে অপসারণ করেছে। তো এইগুলা তো শারীরিক অসমর্থ অল্প বয়সে হতে পারে, কিন্তু সেই সার্টিফিকেট তো ডাক্তার দিবে, মেডিকেল বোর্ড দিবে। তো এগুলো তো ফলে, আর যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদের জায়গাতে এই যে ট্রাইব্যুনাল, এটা তো একটা ফার্সিক্যাল ট্রাইব্যুনাল। তো সেই কারণে আমি আর পরবর্তীতে ভরসা পাইনি, আমি অপেক্ষা করেছিলাম, অনেকদিন পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর আমার যখন আমি দেখেছি যে আমি নিরাপদ নই এখানে, যদি মানে আমার সন্ধান কেউ পেয়ে যায়, একদিকে মব, কারণ জঙ্গি গোষ্ঠী, আমি 5-6 তারিখ থেকে আমার বিরুদ্ধে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা এই যে বিখ্যাত বিদেশে, যারা এত সুযোগ সুবিধা পাইও দেশে ফিরেন নাই, তারা আমার ছবি সহ তারা পোস্ট দিয়েছে যে মানে আমাকে, অর্থাৎ যে আমাকে হত্যা করার জন্য মব লেলিয়ে দেওয়া। জঙ্গি গোষ্ঠী প্রচুর দিয়েছে, ওই সময় স্ট্যাটাস দিয়েছে আমার ছবি দিয়ে। তো
কিন্তু একটা পর্যায়ে ফেসবুকের সাথে যোগাযোগ করার কারণে তারা যেগুলো ইমিনেন্ট থ্রেট ছিল ওগুলো তারা রিমুভ করেছে। আমি ফেসবুক অথরিটির কাছে আমি কৃতজ্ঞ সেই কারণে। তো ওই অবস্থাটা ছিল, ফলে পরবর্তীতে আমি আমার মানে জীবন মানে নিজের জীবন বাঁচানো এটা তো একটা একেবারে বেসিক মানে ফান্ডামেন্টাল রাইটস এর ভিতরে পড়ে, সেই কারণে আমি আমার স্থান বদল করেছি। এখন আপনি কি আবার স্থান বদল করে দেশে ফিরছেন? ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরলেই আপনারাও ফিরবেন, আপনি, সেনা কর্মকর্তারা? এবং শুধু তো তাই নয়, এটা একটা আসলে এবার যা ঘটেছে সেটা তো একেবারে নজিরবিহীন। বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তাদের দেশ ছাড়তে হয়েছে, চাকরিও গেছে তাদের, কিন্তু আবার দেশও ছেড়েছেন তারা। তো সেই সরকারি প্রশাসনের ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের নানা স্তরের ব্যক্তিবর্গরা দেশ ছেড়েছেন, সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা থেকে শুরু করে নানা স্তরের লোকেরা দেশ ছেড়েছেন। আপনারাও ফিরছেন শেখ হাসিনার সাথে, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? দেখুন, এইটা আমার বিষয়ে আমি বলতে পারি যে আমার নিজেরটা আমি বলি যে, যেমন মনে করুন 5ই আগস্ট 2024 সালে 5 আগস্ট বা তার আগে একজন মনে করেন কুড়িগ্রাম জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেছে। কুড়িগ্রাম জেলায় কোনো ঘটনা, আমি উদাহরণস্বরূপ বলছি যে কুড়িগ্রাম জেলায় কোনো ঘটনা ঘটে নাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে কোথায়? যাত্রাবাড়ির হত্যা মামলায়। আপনি নিজেও আসামি, আপনি সাংবাদিকতায়ও ছিলেন না যে আপনি টক শোতে উস্কানি দিয়েছেন, আপনি ছিলেন একেবারেই মিডিয়ার বাইরে ছিলেন, তো আপনি নিজেও আসামি জানেন। তো এইটা তো বন্ধ হয় নাই। ওই যে মনে করেন কুড়িগ্রামের এসপি যে ছিল সে গ্রেপ্তার হয়েছে যাত্রাবাড়ির মামলায়, তো ওই মামলার সাথে ঘটনার সময় সে কুড়িগ্রামে, এবং সে এমনও না যে সেই এমন সঙ্গ ইয়েতে কাজ করে যে যাত্রাবাড়ির পুলিশকে সে ইনফ্লুয়েন্স করতে পারে, এটাও না। তো তারকে গ্রেপ্তার করেছে, সে যখন ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে তখন তাকে আরেকটা মামলায় দেখা গেছে যে ওই মিরপুরের আরেকটা মামলায় গ্রেপ্তার করেছে। এই অবস্থাটা সে তো এখন পর্যন্ত মুক্তি পায় নাই, তার বিরুদ্ধে কোনো চার্জও নাই, মুক্তিও পায় নাই। সে বিনা বিচারে বিনা চার্জে এই তদন্তে তো জীবনেও তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া যাবে না, কিন্তু তাকে কিন্তু আটকিয়ে রাখা হয়েছে। তো আটকে রাখা হচ্ছে। তো আমি তো এইটার যদি পরিবর্তন হয়, আমি যদি দেখি যে এই তদন্তগুলো সঠিকভাবে পরিচালনা শুরু হয় এবং আদালত যথাযথভাবে প্রভাব মুক্ত অবস্থায় আদালত তাদের বিচার কাজ করতে পারে, তাদের যেমন অনেক এখন আমি চালু হয়েছে কিনা জানি না, আগাম জামিন বন্ধ করে দিচ্ছে নির্দেশ দিয়ে। তো এইটা তো কোনো বিচার ব্যবস্থার মানে ইয়ে হতে পারে না, বৈশিষ্ট্য হতে পারে না। ফলে এগুলো যদি আমি দেখি এগুলা মানে ইন প্লেস, অর্থাৎ সঠিক উপায়ে চলছে, এগুলোর পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই আমি আমার দেশ, কারণ আমি এই যে জীবন, আন্ডারগ্রাউন্ড জীবন, এটা আসলে কোনো এর যে কষ্ট যারা ভোগ করেছে তারা জানে। তো কাজেই এই অবস্থা থেকে তো ওই মানে অনুকূল পরিবেশ হলে আমি ফিরবো। সেটা আমি যেহেতু আওয়ামী লীগের কর্মী নই বা নেতাও নই, সেই হিসেবে আওয়ামী লীগের ফেরার সাথে এটা সম্পর্কিত না, এটা আমার নিরাপত্তার সাথে সম্পর্কিত। তো আমি যদি মনে করি যে আমি সুবিচার পাবো, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো যথাযথ তদন্ত হবে, পুনর্তদন্ত হবে, একটা যথাযথ মানে এফিসিয়েন্ট অথরিটির, প্রফেশনাল অথরিটি যারা নিরপেক্ষ তদন্ত করতে পারে, যাদের আক্রোশ নাই, প্রতিহিংসা নাই। আমার প্রতি যেমন এই যে ট্রাইব্যুনালের যে যারা আছে কি বলে ইনভেস্টিগেটর, তারা তো প্রতিশোধ পরায়ণ, তারা হিসাব করে যে আমার মানে এটা তো তাদের তদন্তের বিষয়বস্তু না, এইটা তদন্ত করবে দুদক বা এনবিআর, যে আমার ছেলে মেয়ে বিদেশে পড়ে, সেই টাকা কত টাকা খরচ হয়, ওই টাকা আমি কোত্থেকে দেই। এইটাও ট্রাইব্যুনালের মানে যারা ইনভেস্টিগেটর তারা জাস্ট আমার নাম ধরে আমার বিরুদ্ধে কথা বলছে এবং আমাদের সাবঅর্ডিনেট বা সহকর্মীদের ডেকে নিয়ে ভয় দিচ্ছে যে আসামি হবা, নাহলে এই সাক্ষী দিবা। হেফাজতের দিন দেখেন, হেফাজতের মামলায় আমি আসামি, হেফাজতের দিন আমি অফিসে বসা, একেবারে সারা রাত আমি অফিসে বসা। তা আমি তখন মানে জয়েন্ট কমিশনার মাত্র, তা আমার তো ওখানে কোনো রোলই ছিল না, ওই মামলায় আমি আসামি। বিডিআর বিদ্রোহের সময় আমি নীলফামারীর এসপি, নীলফামারীতে আছি, আমি আসছি ফেব্রুয়ারিতে বিদ্রোহ হয়েছে, আমি ফিরেছি হইলো, আমি ঢাকায় এসেছি মার্চ মাসের 19 তারিখে বা 18 তারিখে ঢাকায় জয়েন করেছি। তখন সকল মামলা সিআইডিতে। তারপরে আর এই মামলা সংক্রান্তে কোনো বিষয়ে আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। সেই মামলায় ফৌজ কমিশন আমার বিরুদ্ধে যে 6-7 জন পুলিশ অফিসারকে আসামি মানে দায়ী করেছে, তার ভিতরে আমি একজন। তো এই অবস্থায় তো আমি মানে আমার ফেরাটা অনিশ্চিত। ফলে যদি একটা ডিউ প্রসেস অফ ল সেটা চালু হয়,
সবকিছু প্রভাবমুক্ত পরিবেশে, যেটা হওয়ার কথা, যেটা ইউনুসীয় জামানায় যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং বারবার যারা পশ্চিমা দেশ তারাও এই ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে এইটা নাই সেইটা নাই, এই বিচার বিভাগ স্বাধীন না, অমুক তমক। এখন তো তাদের মুখ বন্ধ, এখন তারা কিছু বলে না। আমি দেখি ডেভিড বার্গম্যান যে গত অন্তত 15 বছর আওয়ামী লীগকে ব্যাশিং করেছে, এখন সে মাঝে মধ্যে লেখে। তাছাড়া তো ইন্টারন্যাশনাল কমিউনিটি, অবশ্যই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস সংগঠনগুলো এখন একটু নড়ে চড়ে বসছে। তো এদের তো পছন্দের লোক ছিল আসলে ডক্টর ইউনূস। তো ফলে এই যে সমস্ত বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা যেটাকে ধ্বংস করে গেছে, তো এখানে প্রভাব মুক্ত বা একেবারে খোলা মনে যেটা অবজেক্টিভ প্রফেশনাল একটা তদন্ত যদি না হয়, বিচার না হয়, তাহলে তো দেশে ফিরলে আমি নিরাপদ নই। তারপরে মব কালচার বন্ধ হয় নাই, আমি ফিরলে আমার লাইফের মানে ফিরবেন কিভাবে বলছেন? মানে শেখ হাসিনার ফেরার সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন, সেটা উনি কিভাবে বলছেন? এবং তার মানে কি আপনার ফেরাটা বা আপনার মতো পুলিশ কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তাদের ফেরার বিষয়টা একরকমের রাজনৈতিক পট পরিবর্তনের উপর নির্ভর করছে? মানে সেটাতে তো তার মানে সরাসরি আপনাদের একটা স্বার্থ জড়িত হয়ে পড়ছে তাহলে। দেখুন, আমি যেহেতু সরাসরি রাজনীতি করি না, আমার ফেরার বিষয়টা নিয়ে আমি বলতে পারি যে সেইটা আমি যখন বুঝবো যে আমার জন্য নিরাপদ, অর্থাৎ আমার লাইফ রিস্ক নাই, তখন আমি ফিরবো। আর শ্রদ্ধেয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি যখন ফিরবেন, উনি একটা রাজনৈতিক মানে দীর্ঘদিন উনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে, যেমন উনি আওয়ামী লীগের সভানেত্রী, তারপরে সবচেয়ে বেশি সময় শাসন করেছেন, মানে প্রায় 21 বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন, মানে আগের যে 96 থেকে 2000, তারপর 10 বছর উনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। উনার নিরাপত্তা আর ওনার হলো লক্ষ লক্ষ নেতাকর্মী, কিন্তু আমি তো এলন, আমার তো মানে আমাকে তো, ফলে উনার নিরাপত্তা ওনার নেতাকর্মীরা নিশ্চিত করবে। এবং আমি মনে করি যে এটা সরকারেরও বোঝা উচিত যে এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদেরকে রাজবন্দী হিসেবেই ট্রিট করে, মানে যদি তাদের গ্রেফতারও করতে হয়, রাজবন্দী হিসেবে ট্রিট করা উচিত, এবং সেইভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এবং আমার মনে হয় যে, আমি বিশ্বাস করি যে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, তারা উনার নিরাপত্তা, ওনার যে সমস্ত রাইটস আছে, যে সমস্ত প্রিভিলেজেস আছে, সেগুলো নিশ্চিত করে ওনার নিরাপত্তা নিশ্চিত করবেন। কিন্তু শেষ প্রশ্ন, মানে এই প্রশ্নটা না করে ছাড়তেই পারছি না। শেষ প্রশ্ন হচ্ছে যে মানে আপনি সাম্প্রতিক সাক্ষাৎকারেও বলেছেন, এর আগে ব্যক্তিগত আলাপেও আপনি বলেছেন, সেনাবাহিনীর ভেতরে একরকমের বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে। সেনা প্রধান বিশেষভাবে যা বলেছেন, 2024-এর 5ই আগস্টের আগে আপনাদের এবং এমনকি প্রধানমন্ত্রীর উপস্থিতির বৈঠকে উনি সেই দায়িত্বগুলো পালন করেন নাই বলেই অনেক ঘটনা ঘটতে পেরেছে। কিন্তু এই সেনাপ্রধান, এই সেনাবাহিনী আপনাদেরকে একটা সেফ প্যাসেজ দেওয়ার ব্যবস্থা করলো কেন বলে মনে হয়? মানে শেখ হাসিনা সেফ প্যাসেজ দিল, আপনাদেরকেও দিল না? আমাদের কেউ সেফ প্যাসেজ দেয়নি, আমাদেরকে কেউ সেফ প্যাসেজ দেয়নি। আমরা তো দেশেই ছিলাম, যে যার মতো করে আমরা নিজেদের মতো করে আমরা বেরিয়ে এসেছি দেশ থেকে, যারা বের হতে পেরেছে, আর অনেকে গ্রেপ্তার হয়েছে এখানে। এখন শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী হিসেবে উনাকে রেখে আসা হয়েছে। উনি তো আমার জানা মতে পদত্যাগও করেন নাই। তো উনাকে তো ওনার SSF, PGR তারা এবং ওনার MSPM তারা একেবারে মানে সসম্মানে, বিমান বাহিনী প্রধান তারা মিলেই তো এই ডিসিশন নিয়ে ওনাকে তারা নিরাপত্তা দিতে পারবেন না বলে ওনাকে রেখে এসেছেন। তো এটা সেনাবাহিনী প্রধান এই বিষয়টা জানতেন বলে আমার জানা নাই। আর আরেকটা হলো যে, মানে সবকিছু বাদ দেন, যে ঠিক আছে আমাদেরকে মানে অন্যান্য কথাও যদি বাদও দেন, সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল, জেনারেল চলে যেতে পারলেন, কিছু পুলিশ কর্মকর্তা এখন মানে দিনের পর দিন গ্রেফতার, আর কিছু পুলিশ কর্মকর্তা চলে যেতে পারলেন, কিছু জেনারেল চলে যেতে পারলেন, এমনকি সর্বশেষ মামলার পর ক্যান্টনমেন্ট থেকে একজন মানে শীর্ষ জেনারেল চলে গেলেন না? তো এটা কি করে, এসব কি করে সম্ভব হচ্ছিল? দেখুন, এইটা প্রত্যেকেরটা আসলে ইন্ডিভিজুয়াল কেস, এখানে কোনো প্যাটার্ন নাই। মানে এটা যে খুব অর্গানাইজড কিছু ছিল না, সেটাই না, কারণ সবাই তো তখন তার হয়ে পড়েছে। ফলে যে যার মতো করে যেভাবে সুযোগ পেয়েছে, অনেকে তো গ্রেপ্তার হয়েছে, তারা দেশে ছিল। গ্রেপ্তারের সংখ্যা তো কম নয়। আপনি যদি বলেন যে আওয়ামী লীগের সব নেতা কর্মী বা সব পালিয়ে গেছে, তা তো নয়। জেলখানায় দেখুন,
প্রচুর মানুষ তো গ্রেপ্তারও আছে বিভিন্ন শ্রেণী পেশার, যে যারা দেশেই ছিল, দেশে থাকতে চেয়েছে। এখনো অনেকে আছে যারা পালিয়ে আছে, বিভিন্ন ভাবে তারা আত্মগোপন করে আছে, মানে এখন পর্যন্ত নিরাপদ আছে, তারপর তো অ্যারেস্ট হচ্ছে। তো এইটা এই সেফ প্যাসেজ কেউ কাউকে দেয়নি, যে যার মতো করে, যে যার যে তাৎক্ষণিক ডিসিশন নিতে পেরেছে যে সরে পড়বো, আমি আমার বাসায় থাকবো না, সেটা আমি তো অনেককে জানি, শুনেছি যে তারা জাস্ট তাদেরকে গ্রেপ্তার করতে যাচ্ছে, গিয়ে তার 5 মিনিট আগে সে নিরাপদে সরে পড়েছে। ফলে এখানে কোনো প্যাটার্ন নাই যে সবাইকে একেবারে ঢালাও ভাবে বলেছে যে আপনারা চলে যান চলে যান চলে যান, সেটা নাই। তো ওইটাই আর কি। তো এই ক্ষেত্রে আবার মানে আমার খুব বেশি কারোর সাথে আসলে যোগাযোগ নাই, কারণ এটা আমি তো আন্ডারগ্রাউন্ড জীবন যাপন করছি। তো আন্ডারগ্রাউন্ডে থেকে তো যোগাযোগ করাটাও আসলে, আর কে কোথায় কি অবস্থায় আছে সবার সাথে আমার মানে খুব কম লোকের সাথে আমার যোগাযোগ। তো আজকে যে অন্যদেরটা আমি আসলে বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ মনিরুল ইসলাম।